সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। গরমে সবার কাহিল অবস্থা, তবুও তো আমাদের ভালো থাকতে হবে। যাই হোক, আজকে আপনারা শুনতে চলেছেন হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাইয়ের শেষ পর্বটি। আগের পর্বগুলো আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। এর মধ্যেই শুনে ফেলেছেন নিশ্চয়ই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের শেষ পর্বটি। শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। তুতুরি বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি পুরো বিষয়টা ঠাট্টা হিসাবে নিয়েছেন। তুমি যদি সিরিয়াস হও তাহলে আমিও সিরিয়াস। তোমাকে মোটেও সিরিয়াস মনে হচ্ছে না। আমি যে সিরিয়াস তার প্রমাণ দেই। সায়ানাইড আমি জোগাড় করেছি। আপনাকে বাজিয়ে দেখার জন্য সায়ানাইড জোগাড় করতে বলেছি। কাজ তো তুমি অনেক দূর এগিয়ে রেখেছ। তুমি সায়ানাইড দিয়ে যাও আর 2 কালপ্রিটকে পাঠিয়ে দিও। আপনি এখনও ভাবছেন আমি ঠাট্টা করছি। সরি, আপনাকে বিরক্ত করলাম। তুতুরি লাইন কেটে দিল। তুতুরি, আমি সায়ানাইড কোথায় পাবো? মিথ্যা করে বলেছি সায়ানাইড আছে। হিমু যেমন মিথ্যা বলছে আমিও বলছি। সে কথায় কথায় ফাজলামি করে। আমিও কি তাই করছি? হতেও পারে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার সর্বনাশ হতে আর দেরি নাই। শুনেছি প্রেমিক প্রেমিকারা একে অন্যের স্বভাব নিজের মধ্যে ধারণ করতে চায়, যাতে তারা আরও কাছাকাছি আসতে পারে। হিমু আমার কোনো প্রেমিক না। তার স্বভাব কেন আমি নিজের মধ্যে নিয়ে নেব? তবে এই ঘটনা ঘটছে। আমি হিমুর মতো কিছু কথাবার্তা বলতে শুরু করেছি। উদাহরণ দেই, আমি মাজেদা খালার বাড়িতে গিয়েছি। ইন্টেরিয়রের কাজ শুরু করব। এই নিয়ে কথা বলবো, এস্টিমেট করব। বাসায় ঢুকে দেখি কুরুক্ষেত্র যুদ্ধ। স্বামী স্ত্রী পারলে একে অন্যের গলা কামড়ে ধরে। স্বামী এক পর্যায়ে চোখ লাল করে আঙুল উঁচিয়ে স্ত্রীকে বললেন, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। স্ত্রী গলা স্বামীর চেয়েও 3 গুণ উঁচিয়ে বললেন, তুমি বের হয়ে যাও, এই অ্যাপার্টমেন্ট আমার। তোমার? অবশ্যই আমার। আচ্ছা তাই? তাই করবে না? বের হয়ে যেতে বলেছি, বের হয়ে যাও। এটা তোমার শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। গো টু হেল। গো টু হেল বাক্যটি এই মহিলা স্বামীর কাছ থেকে শিখেছেন। প্রয়োগ করে মনে হলো খুব আনন্দ পেলেন। আমার দিকে তাকিয়ে বিজয়ের ভঙ্গিতে হাসলেন। স্বামী বললেন, ওকে যাচ্ছি, আর ফিরব না। স্ত্রী বললেন, ভুলেও উত্তরার অ্যাপার্টমেন্টে যাবে না, ওইটাও আমার। স্বামী বেচারা দরজার দিকে যাচ্ছেন। তখন আমি বললাম, স্যার, দয়া করে খালি পায়ে যাবেন না, স্যান্ডেল বা জুতা পরে যান। উনি থমকে দাঁড়িয়ে আমার দিকে কঠিন চোখে তাকালেন। আমি তখন অবিকল হিমু যেভাবে বলতো সেভাবে বললাম, খালি পায়ে বের হলে আপনার পায়ে হাগু লেগে যেতে পারে। তিনি উল্কার বেগে খালি পায়ে বের হয়ে গেলেন। মাজেদা খালা বললেন, তুতুরি, কাগজ কলম নিয়ে বসো। আমাকে বোঝাও তুমি কি কি কাজ করবে। তার ভাবভঙ্গি এমন যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক। তিনি আনন্দিত গলায় বললেন, হিমুর জন্য একটা ঘর রাখবে। ও যখন ইচ্ছে তখন এখানে আসতে পারবে। হিমুর ঘরের রং হবে হলুদ। খালু সাহেবের পছন্দের রং কি? মাজেদা খালা চোখ মুখ শক্ত করে বললেন, তার ঘর এমন করে বানাবে যেন আলো হাওয়ার বংশ না ঢোকে। চিপা বাথরুম রাখবে। বাথরুম এমনভাবে বানাবে যেন বাথরুমের সামান্য পানি জমলেই সেই পানি চুইয়ে লোকটার ঘরে ঢুকে যায়। পারবে না? অবশ্যই পারবো। আপনি চাইলে রান্নাঘর এমন ডিজাইন করব যেন রান্নাঘরের ধোঁয়াও ওনার ঘরে ঢোকে। কাশতে কাশতে জীবন যাবে। ভালো তো, খুব ভালো। চা খাবে? আসো, চা খাই। আমি চা খেয়ে চলে গেলাম জহির স্যারের কোচিং সেন্টারে। অতি দুষ্ট এই মানুষটার মিষ্টি মিষ্টি কথা শুনে আমার রক্তে আগুন ধরে যায়। আগুন ধরার এই ব্যাপারটা আমি পছন্দ করি। জহির স্যারের কাছে আমি আজ বিশেষ পরিকল্পনা নিয়ে যাচ্ছি। তার সঙ্গে হিমুর মতো কিছুক্ষণ কথা বলে তাকে বিভ্রান্ত করব। জহির স্যারকে কি বলবো তাও আমি গুছিয়ে রেখেছি। তবে গুছিয়ে রাখা কথা সবসময় বলা হয় না। এক কথা থেকে অন্য কথা চলে আসে। দেখা যাক কি হয়। অবস্থা বুঝে ব্যবস্থা। জহির স্যার আমাকে দেখে খুশি খুশি গলায় বললেন, তোমার জন্য অসম্ভব ভালো খবর আছে। আমি বললাম, কি খবর স্যার?
গ্রামের পুকুরে মানুষের মুখের মতো দেখতে মাছটা সবাই ভেবেছে মারা গেছে। অনেকদিন দেখা যেত না, গতকাল আবার দেখা গেছে। বলেন কি, এই উইকেন্ডে যাবে? এরপর আমি খুব ব্যস্ত হয়ে পড়ব। কোচিং সেন্টারে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। আপনার বন্ধু যাবেন না, পরিমল সাহেব? জহির স্যার হাই তুলতে তুলতে বললেন, হ্যাঁ, বলে দেখব, যেতেও পারে। বৃহস্পতিবার সকাল 10টায় রওনা হব। তোমাকে কোত্থেকে তুলব? পীর বাচ্চা বাবার মাজার থেকে তুলবেন স্যার। আমি ওইখানে রেডি হয়ে থাকব। পীর বাচ্চা বাবার মাজার মানে? আমার পরিচিত একজন ওই মাজারের অ্যাসিস্ট্যান্ট খাদেম, তার নাম হিমু। ঢাকা শহরের সবচেয়ে গরম মাজার। মাজারের আবার ঠান্ডা গরম কি? ঠান্ডা গরম আছে স্যার। হার্ভার্ডের ফিজিক্সের একজন পিএইচডি সোনারগাঁ হোটেলের 421 নম্বর রুমে উঠেছিলেন। কি মনে করে একদিন মাজার দেখতে গিয়েছিলেন, তারপর আটকা পড়লেন। আটকা পড়লেন মানে কি? এখন তিনি মাজারে থাকেন, মাজারেই ঘুমান। এশার নামাজের পর হুজুরের সঙ্গে জিকির করেন। অ্যাবসার্ড কথাবার্তা বলছো। অনেক বড় বড় লোকজন সেখানে যান স্যার। মন্ত্রী মিনিস্টারেরা গোপনে যান, গোপনে চলে আসেন। বৃহস্পতিবারে আপনি তো আমাকে তুলতে যাচ্ছেন, নিজেই দেখবেন। তুমি কি নিয়মিত মাজারে যাও নাকি? জি না স্যার, আমার মাজার ভক্তি নাই। এই মাজারের ডিজাইন করার দায়িত্ব আমার উপর পড়েছে। অল্প জায়গা তো, ডিজাইন করতে গিয়ে সমস্যায় পড়েছি। আমি ঠিক করেছি ওপরের দিকে উঠে যাব, স্পাইরাল ডিজাইন হবে। ফিবোনাচ্চি রাশিমালা ব্যবহার করব। কয়েক কোটি টাকার প্রজেক্ট। কোটি টাকা দিচ্ছে কে? ওনার নাম গোপন স্যার, কাউকে জানাতে চাচ্ছেন না। জহির স্যারকে খানিকটা হকচকিয়ে দিয়ে আমি বের হয়ে এলাম। এখন কি করব বুঝতে পারছি না। হিমুর মতো হাঁটব? আমার সমস্যা কি হয়েছে বুঝতে পারছি না। মাজারের একটা ডিজাইন সত্যি সত্যি আমার মাথায় এসেছে। ফিবোনাচ্চি সিরিজের চিন্তাটাও আছে। 1, 2, 3, 5, 8। প্রতিটি সংখ্যা আগে দুটি সংখ্যার যোগফল। পুরো স্ট্রাকচার হবে কংক্রিটের, ওপরটা হবে ফাঁকা, রোদ আসবে, বৃষ্টি আসবে। স্ট্রাকচারের রং হবে হলুদ। আচ্ছা, আমার মাথায় হলুদ ঘুরছে কেন? আজ যে শাড়িটা পরেছি তার রংটাও তো হলুদ। ইচ্ছে করে হলুদ আমি পরিনি, হাতে উঠেছে পরে ফেলেছি। হাতে উঠেছে পরে ফেলেছি, কোনো মানে হয়? সামথিং ইজ রং, সামথিং ইজ ভেরি ভেরি রং। আমি জহির। তুতুরি মেয়েটা বড়শির টোপ গেলেছে। আমি বুঝতে পারি না মেয়েগুলোর টোপ গেলার জন্য তো ব্যস্ত হয়ে থাকে কেন। সব ক্ষুধার্ত মৎস্যকুমারী। আমার বড়শিতে টোপ গেলেছে এখন পর্যন্ত 3 জন, এর মধ্যে একজন তো মরেই গেল। এটা ঠিক হয় নাই। পরিমল ভিডিও ইন্টারনেটে ছেড়ে ঝামেলাটা করেছে, তাকে এই কাজ আর করতে দেওয়া যাবে না। ডকুমেন্ট হিসেবে ভিডিও হাতে থাকতে হবে, প্রয়োজনে ব্যবহার করা গেল। ইন্টারনেটে ছেড়ে দিয়ে সবাইকে জানানোর কিছু নেই। আমি বসি ফেলে আরামে মাছ ধরে যাব। মাছগুলোর কঠিন চক্ষু লজ্জা আর মান সম্মানের ভয়, তারা কাউকে কিছু জানাবে না। আর বাবা মার কাছে যদি বলেও ফেলে তারা ধমক দিয়ে চুপ করাবেন। একবার প্রচার হয়ে গেলে বিয়ে বন্ধ। বাঙালি মেয়েদের মধ্যে বিবাহ অতি গুরুত্বপূর্ণ। ঘটনা ঘটে যা মেয়েদের বিবাহ বাংলাদেশে হয় না। অতি বদ ছেলেও খোঁজে পবিত্র কুমারী কন্যা। পরিমল বচ্চা বিয়ে করবে, পবিত্র কন্যা খোঁজা হচ্ছে। 22 ক্যারেট মেয়ে লাগবে, 18 ক্যারেটে হবে না। তুতুরি বিষয়ে আমার পরিকল্পনা হলো সন্ধ্যায় সন্ধ্যায় তাকে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়া, পুকুর ঘাটে মাছের সন্ধানে কিছুক্ষণ বসে থাকা। এর মধ্যে পরিমল জগ ভর্তি করে বরফ দেয়া মার্গারিটা নিয়ে উপস্থিত হবে। মার্গারিটা এমনই এক মজাদার ককটেল যে লাগবে শরবতের মতো, সঙ্গে চাকিলা মেশানো। তা নাবালকরা বুঝতে পারবে না। 3 পেগেই খবর হয়ে যাবে, কাত হয়ে পড়ে যাবে। তখন তাকে করে করে বিছানায় নেওয়া হবে। না, আমি এ নিয়ে কখনো মানসিক সমস্যায় ভুগি না। যে মেয়ে কাউকে কিছু না জানিয়ে একা রওনা হতে পারে তার উচিত পরবর্তী ঝামেলার জন্য তৈরি থাকা। তোমরা বধের হাড্ডি, আমিও বধের হাড্ডি। হা 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 হা। হাড্ডিতে হাড্ডিতে কাটাকাটি। তবে তুতুরি অতিরিক্ত চালাক বলে আমার ধারণা। পীর বাচ্চা বাবার মাজারে গিয়ে হয়তো দেখা যাবে হিমুও সঙ্গে যাচ্ছে। চিন্তার কিছু নাই, অবস্থা বুঝে ব্যবস্থা।
প্রথম যে মেয়েটা আমার সঙ্গে মানুষের মুখের মতো দেখতে মাছ দেখতে গেল, তার কথাই ধরা যাক। মেয়েটার নাম মালা। সে একা যাবে এমনই কথা। বদ মেয়ে, তার সঙ্গে 11-12 বছরের ছেলে নিয়ে উপস্থিত, তার মামাতো ভাই। এই ছেলেও নাকি মাছ দেখবে। আমি বললাম, ওকে খোকা, তোমার নাম কি? সে বলল, আমার নাম সবুজ। আমি ছড়া বানিয়ে বললাম, তুমি হচ্ছ সবুজ, তুমি খুবই অবুঝ। মাছ দেখতে যাবে, মাছের দেখা পাবে। মাছ কিন্তু মন্দ, মাছের গায়ে গন্ধ। ছড়া শুনে সবুজ হেসে কুটি কুটি। যাই হোক, গ্রামে পৌঁছে যথারীতি মার্গারিটা ককটেল ট্রিটমেন্ট হলো। 2 পেগ খেয়েই মালা জড়ানো গলায় কথা বলতে লাগলো। আমি বললাম, মালা, শরীরটা খারাপ লাগছে নাকি? মালা বলল, জি স্যার। আমি বললাম, কিছুক্ষণ শুয়ে থাকো, দীর্ঘ জার্নি করে এসেছো, এই জন্যই মনে হয় শরীর খারাপ করেছে। এসো, তোমাকে শোবার ঘর দেখিয়ে দেই। আমার বন্ধু পরিমল আছে তোমার মামাতো ভাইয়ের সঙ্গে। পরিমল তাকে মাছ দেখাবে। মাছটা সূর্য ডোবার পর মাঝে মাঝে মাথা ভাসায়। ভাগ্য ভালো থাকলে আজও ভাসবে। মালা বলল, স্যার, আমি মাছ দেখব না। তুমি আগামীকাল সন্ধ্যায় দেখবে, এখন শরীরটা ঠিক করো। আমি মালাকে শোবার ঘরে নিয়ে গেলাম। মেয়েদের 6 সেন্স প্রবল থাকে। সে ঘরে ঢুকে আতঙ্কিত গলায় বলল, স্যার, আপনার মা কোথায়? আমি বললাম, মা গেছে তার বোনের বাড়ি, তাকে আনতে লোক পাঠিয়েছি, চলে আসবে। মালা আতঙ্কিত গলায় বলল, আপনি ঘরে দরজা কেন বন্ধ করলেন? আমি বললাম, তোমার মাথায় বিলি দিয়ে ঘুম পাড়িয়ে দেব তো, এই জন্য দরজা বন্ধ করলাম। মালা ব্যাকুল গলায় ডাকল, সবুজ, সবুজ। আমি বললাম, সবুজকে নিয়ে মোটেও চিন্তা করবে না, পরিমল তাকে মাছ দেখাবে। পরিমল তাকে এমন মাছ দেখিয়েছে যে তার জীবন থেকে মাছ পুরোপুরি মুছে গেছে বলে আমার ধারণা। আমার সঙ্গে ফাজলামি। একা যাবে ঠিক করে মামাতো ভাই নিয়ে উপস্থিত। যেমন কর্ম তেমন ফল। বোন গেছে যেই পথে, মামাতো ভাই গেছে সেই পথে। হা হা হা। বল্টু স্যার পীর বাচ্চা বাবার মাজারে পড়ে আছেন। ঝামেলামুক্ত মানুষকে যেমন দেখায়, তাকে ঠিক সেরকম দেখাচ্ছে। এখানে তিনি ঘুমের মধ্যে ইলেকট্রন, প্রোটন বা পজিট্রন হচ্ছেন না। তাকে ঘুরপাক খেতে হচ্ছে না, রাতে শান্তিময় ঘুম হচ্ছে। মাঝে মাঝে তাকে মাথা দুলিয়ে লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন বলতে দেখা যাচ্ছে। বাচ্চাদের এই রাইম কেন তার মাথায় ঢুকেছে তা বোঝা যাচ্ছে না, তবে হুজুর খুশি। হুজুরের ধারণা বল্টু স্যার জিগিরের মধ্যে আছেন। মাজারে তার গোসলের সমস্যা ছিল। আমি তাকে গোসলের সুব্যবস্থা আছে, মহিলা নিষেধ লেখা রেস্টুরেন্টে নিয়ে গোসল করিয়ে এনেছি। গোসল করে তিনি মোটামুটি তৃপ্ত। তাকে 2 বালতি পানি দেওয়া হয়েছিল, 1 বালতি গরম পানি, 1 বালতি ঠান্ডা, একটা মিনি প্যাক শ্যাম্পু এবং 1 টুকরা সাবান। গোসলখানা থেকে বের হয়ে তিনি মুগ্ধ গলায় বললেন, বাংলাদেশ দ্রুত উন্নতি করছে, টার্কিশ বাথের স্টাইলে স্নানের ব্যবস্থা করছে। পথে ঘাটে যারা চলাফেরা করে তাদের স্নানের প্রয়োজন, এরা এই প্রয়োজন মেটাচ্ছে। আমি নিশ্চিত বাংলাদেশ দ্রুত মধ্য আয়ের দেশ হয়ে যাবে। বাদরের দোকান দেখেও বল্টু স্যার অভিভূত হলেন। চোখ বড় বড় করে বললেন, বাদরের দোকান নাকি? আমি বললাম, স্যার, বাদরের দোকান বলেই তো মনে হচ্ছে, তবে এরা বাদর বিক্রি করে না। বাদর বিক্রি করে না? তাহলে এতগুলো বাদর দিয়ে দোকান সাজিয়েছে কেন? জানি না স্যার। জানবে না? জানার ইচ্ছে কেন হবে না? কৌতূহলের অভাব মানেই জ্ঞান বিজ্ঞান চর্চার মৃত্যু। গ্যালিলিও যদি কৌতূহলী হয়ে আকাশের দিকে দূরবীন তাক না করাতেন, তাহলে আমরা 100 বছর পিছিয়ে থাকতাম। আমি বললাম, বাদরের বিষয়ে অনুসন্ধান না করলে আমরা কতদিন পিছাবো স্যার? স্যার আমার প্রশ্নের জবাব না দিয়েই নিজেই অনুসন্ধানে গেলেন। যা জানা গেল তা হলো এরা হচ্ছে ট্রেনিং বাদর। ওস্তাদ এদের ট্রেনিং দেন। ট্রেনিং শেষে যারা বাদর নিয়ে খেলা দেখায় তারা কিনে নিয়ে যায়। তখন দাম জোড়া 10,000 টাকা, সিঙ্গেল বিক্রি হয় না, ট্রেনিংয়ের খরচ আলাদা। বল্টু স্যার আমার দিকে তাকিয়ে বললেন, 10,000 টাকায় 2টা ট্রেইনড মাঙ্কি পাওয়া যাচ্ছে? প্রাইস আমার কাছে তো রিজনেবলই মনে হচ্ছে। পার পিস $50 সামান্য বেশি পড়ছে। আমি বললাম, কিনবেন নাকি স্যার? এখনো বুঝতে পারছি না, তবে কেনা যেতে পারে। 2টা বাদর পাশে থাকলে জীবন যথেষ্ট ইন্টারেস্টিং হবে বলে আমার ধারণা। ট্রেনিংয়ের পরে এরা কী কী খেলা দেখাবে?
আমি বললাম, জানি না স্যার, চলুন ভালোভাবে খোঁজ খবর করি। দোকানের মালিক তক্ষক চোখা বলল, 3 আইটেমের খেলা পাবেন। স্বামী স্ত্রী শ্বশুরবাড়ি যাত্রা, স্বামী স্ত্রীর ঝগড়া, স্বামী স্ত্রীর মিল মহব্বত, 3টাই হিট আইটেম। স্যার চকচকে চোখে বললেন, ইন্টারেস্টিং। আমেরিকার ট্রেন পশু পাখির অসম্ভব কদর। হলিউডের ট্রেন পশু পাখির একটা শো দেখে মুগ্ধ হয়েছিলাম। আমরাও যে পিছিয়ে নেই এই জেনে আনন্দ পাচ্ছি। দোকানি বলল, স্যার নিয়ে যান, খেলা দেখায় দৈনিক 300-400 টাকা আয় করতে পারবেন। স্যার আমার দিকে সমর্থনের আশায় তাকালেন। অতি মেধাবীরা তাছাড়া মানুষ হয়। 2 বাদুর নিয়ে উনি কি করবেন কিছুই ভাবছেন না। এই মুহূর্তে তার বিষয়টা মনে ধরেছে, তাই তিনি কিনবেন। তাছাড়া মানুষের জন্য মুহূর্তের বাসনার মূল্য অসীম। আমি বললাম, এখনই কিনে ফেলতে হবে তা তো না স্যার, আপনি চিন্তা ভাবনা করুন, এদের রাখাও তো সমস্যা। 5 স্টার হোটেলে নিশ্চয়ই বাদর রাখতে দেবে না। দোকানি উদাস গলায় বলল, কার্ড নিয়ে যান, চিন্তা ভাবনা করেন, যদি মনে করেন কিনবেন মোবাইল করবেন, মাল ডেলিভারি দিয়ে আসবো, দাম নিয়ে মোলামুলি চলবে না। স্যারকে নিয়ে ফিরছি, তার হাতে বাদরের দোকানের ভিজিটিং কার্ড। স্যারের চেহারা একটু মলিন। ঘানি ভাঙানো তেলের দোকানে এসে আবার তার চোখ উজ্জ্বল হলো। তিনি আগ্রহ নিয়ে বললেন, সবাই বোতল হাতে নিয়ে বসে আছে কেন? আমি ব্যাখ্যা করলাম। স্যার বললেন, এই আধুনিক প্রযুক্তির যুগে মেশিনে তেল না ভাঙিয়ে ঘোড়া দিয়ে কেন ভাঙাচ্ছে? আমি বললাম, ঘোড়াদের মুখের দিকে তাকিয়ে এটা করা হচ্ছে। ঘোড়াদের এখন কোনো কাজ নেই, এরা বেকার। কেউ ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি যায় না, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করার রেওয়াজও উঠে গেছে। এই কারণেই এদের আমরা ঘানিতে লাগিয়ে ঘোরাচ্ছি। স্যার বললেন, ভেরি স্যাড। তিনি যেখানে যাচ্ছেন সেখানেই আটকে যাচ্ছেন, তাকে নড়ানো যাচ্ছে না। ঘানি দোকানের সামনেও তিনি আটকে গেলেন। আমি বললাম, স্যার 1 ছটা খাঁটি সরিষার তেল কি আপনার জন্য কিনবো? স্যার বললেন, 1 ছটা তেল দিয়ে আমি কি করব? বাংলাদেশে খাঁটি সরিষার তেল নাকে দিয়ে ঘুমানোর সিস্টেম আছে স্যার, ঘুম খুব ভালো হয়। কেন? নাকের এয়ার প্যাসেজ ক্লিয়ার থাকে, সরিষার ঝাঁঝও হয়তো কাজ করে। স্যার বললেন, ইন্টারেস্টিং। আমি তার জন্য 100 টাকা তেল কিনে মাজারে ফিরে এলাম। তার 2 ঘন্টা পর আমাদের সঙ্গে খালু সাহেব যুক্ত হলেন। মাজেদা খালার তাড়া খেয়ে তিনি কিছুটা বিপর্যস্ত। আমাকে বললেন, হিমু, বেঁচে থাকার বিষয়ে কোনো আগ্রহ পাচ্ছি না। তোমার মাজেদা খালা আমাকে বলেছে গো টু হেল। আমি বললাম, খালু এখানকার ঠিকানা কোথায় পেয়েছেন? খালু ক্ষিপ্ত গলায় বললেন, এখানকার ঠিকানা কোথায় পেলাম এটা ইম্পর্টেন্ট, নাকি তোমার খালা যে বললো গো টু হেল সেটা ইম্পর্টেন্ট? খালার কথাই ইম্পর্টেন্ট। আমি ঠিক করেছি কি জানো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো বাড়ি থেকে উঠবো না, কারো করুণা ভিক্ষা করব না, পথে ঘাটে থাকবো। আমি বললাম, সোনারগাঁ হোটেলের একটা রুম আমাদের নেওয়া আছে, রুমটা খালি। ডক্টর চৌধুরী আকলাকুর রহমান ওরফে বল্টু স্যার এখানেই উঠেছেন। আপনি কি সেই রুমে উঠবেন? রুম কিন্তু স্যার খালি আছে। সে গেছে কোথায়? ওই যে কোনায় মশারি খাটিয়ে ঘুমাচ্ছেন, তার নাকে 2 ফোঁটা খাঁটি সরিষার তেল দেওয়া হয়েছে। নোজাল প্যাসেজ ক্লিয়ার থাকায় ভালো ঘুম হচ্ছে। আগে ঘুমের মধ্যে ইলেকট্রন পজিট্রন এসব হয়ে যেতেন, এখন হচ্ছে না। খালু সাহেব অবাক হয়ে বললেন, সে এখানে বাস করে নাকি? জি, তার জন্য নতুন মশারি কেনা হয়েছে। খালু মশারি তুলে উকি দিয়ে বললেন, আসলেই তো সে। মাথা পুরো মনে হয় কলাপস করেছে। তার ভাই নাটের মতো অবস্থা। নাট লালমাটিয়া কলেজে জিওগ্রাফি পড়াতো। হঠাৎ একদিন বলে কি, কাক হলো মানব সভ্যতার মাপকাঠি, কাকের সংখ্যা গোনা দরকার, কাকের সংখ্যার সঙ্গে নাকি সভ্যতা ইনভার্টলি রিলেটেড। তারপর উনি কি কাক গোনা শুরু করলেন। বাকি খবর রাখি না, আমার রাখার প্রয়োজন কি? তার নিজের ভাই বল্টু কোনো খবর কি রাখে? সে তো নাকি সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। আমেরিকান ইউনিভার্সিটির এত বড় প্রফেসরশিপ ছেড়ে চলে এসেছে, এখন এক মাজারের চিপায় শুয়ে আছে। পদ্মার পাড়ে তাদের বিশাল দোতলা বাড়ি, সেই বাড়ি খাখা করছে। 2 ভাইয়ের কেউই নেই, একজন মাজারে শুয়ে আছে, আরেকজন কাকসুমারি করছে। দুজনকেই থাপড়ানো দরকার। হুজুর মনে হয় আমাদের কথাবার্তা শুনছিলেন। তিনি খালু সাহেবের দিকে তাকিয়ে বললেন, জনাব, আপনার মন মিজাজ মনে হয় অত্যধিক খারাপ। খালু সাহেব জবাব দিলেন না। হুজুর বললেন, এক মনে জিকির করেন, মন শান্ত হবে। কি করব? জিকির।
আপনার কানে কানে আল্লাহ পাকের একটা জাত নাম দিব, দমে দমে জিকির করবেন, প্রতি দমের জন্য সোয়াব পাবেন। খালু সাহেব বললেন, স্টুপিড। হুজুর বললেন, অত্যাধিক খাঁটি কথা বলেছেন। আমি মূর্খ, ইহা সত্য। আমি একা না, আমরা সবাই মূর্খ। শুধু আল্লাহ পাক নিজেই জ্ঞানী। উনার এক নাম আল আলিম, এর অর্থ মহাজ্ঞানী। এই নাম জালালি গুণ সম্পন্ন। উনার আরেক নাম আল মুসিউ, এর অর্থ সর্বজ্ঞানী। এই নামও জালালি। উনার কিছু নাম আছে জামালি, যেমন আর রাজ্জাকু, এর অর্থ মহান অন্নদাতা। খালু সাহেব একবার আমার দিকে তাকাচ্ছেন, আর একবার হুজুরের দিকে তাকাচ্ছেন। মাথার জট পাকানো অবস্থায় খালু এসেছেন। সময় যতই যাচ্ছে জট না খুলে আরও পাকিয়ে যাচ্ছে। তার জন্য মশারি কিনতে হবে কিনা কে জানে। বল্টু স্যারের সঙ্গে খালু সাহেবের দীর্ঘ বৈঠক হলো। খালু এক নাগারে কথা বলে গেলেন। বল্টু স্যার শুনে গেলেন। খালু সাহেব বললেন, তোমাদের জিনে কিছু সমস্যা আছে। তোমার এক ভাই কাক গুনে বেড়াচ্ছে, আর তুমি মাজারে শুয়ে ঘুমাচ্ছ। শুনলাম নাকি সরিষার তেলও দিয়েছ। স্যার বললেন, 1 ফুটা করে দিয়েছি, এ তো সুনিদ্রা হয়েছে। আমেরিকানরা 10% সোডিয়াম ক্লোরাইডের সলিউশন দিয়ে নাক পরিষ্কার করে। সরিষার তেলের পাশে ওই জিনিস দাঁড়াতেই পারবে না। আমি চিন্তা করেছি সরিষার তেলের বিশেষ এই ব্যবহার পেটেন্ট করে ফেলব। খালু সাহেব বললেন, পেটেন্ট করতে চাও করো, যাদের কাজকর্ম নাই তারা তো এইসবই করবে। আমি জানতাম না যে তুমি প্রফেসরশিপ ছেড়ে চলে এসেছো। কয়েকদিন আগে জেনেছি। চাকরি ছাড়ার কারণটা কি? স্যার বললেন, স্ট্রিংয়ের সমস্যা। খালু সাহেব বললেন, স্ট্রিংয়ের সমস্যা মানে কি? এই জগৎ শেষটাই থেমেছে স্ট্রিং থিওরিতে। এই থিওরি বলছে মহাবিশ্বে যা আছে সবই কম্পন, স্ট্রিংয়ের মতো কম্পন। কম্পন? জি, কম্পন। সুপার স্ট্রিং থিওরি ব্যাখ্যা কি করব? 5 ডাইমেনশন একটু জটিল মনে হতে পারে। না, আমি, আপনি, চন্দ্র, সূর্য সবই কম্পনের প্রকাশ। কিসের প্রকাশ? কম্পনের। খালু সাহেব বললেন, তোমার মাথায় তো দমকল দিয়ে পানি ঢালার দরকার। সব কিছু মাথা থেকে দূর করো, বিয়ে করো। এমন একটা মেয়েকে বিয়ে করো যার মাথা ঠিক আছে। মাজেদা তুতুরি নামে যাকে ঠিক করেছে, এই মেয়ে তোমার জন্য খারাপ হবে না। সে স্ক্রু ড্রাইভার টাইপের মেয়ে, তোমাকে টাইট দিতে পারবে। বুঝেছ? জি। তাকে নিয়ে তোমার গ্রামের বাড়িতে গিয়ে সংসার পাতো। জি, আচ্ছা। নাটকে খুঁজে বের করো, নাট বল্টু একসাথে থাকো। হুজুর খালু সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, উনি মাসুক অবস্থায় আছেন। খালু সাহেব বললেন, মাসুক অবস্থাটা কি? হুজুর বললেন, আল্লাহর পথে যে দেওয়ানা হয় সেই মাসুক, যেমন লাইলি মজনু। খালু সাহেব কঠিন গলায় বললেন, আমি তো যতদূর জানি মজনু লাইলির প্রেমে দেওয়ানা হয়েছিল। হুজুর বললেন, মূলে আল্লাহ পাকের প্রেমে মাসুক। মাজারে কিছুদিন থাকেন, জিগির করেন বা না করেন, আপনার মধ্যেও মাসুক ভাব হবে। খালু সাহেব গোল গোল চোখ করে তাকিয়ে রইলেন। তাকে খানিকটা উদ্ভ্রান্ত দেখাচ্ছে। তার স্ট্রিংয়ে কম্পন বেশি হচ্ছে। সেই তুলনায় বল্টু স্যার শান্ত। খালু সাহেবকে গোসল করিয়ে আনবো কিনা বুঝতে পারছি না। রেস্টুরেন্ট থেকে সিঙ্গেল শ্যাম্পু দিয়ে গোসল করে আনানোর ফল শুভ হতে পারে। ফেরার পথে বাদরের খেলা দেখিয়ে আনা যেতে পারে। বাদর দেখা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। খালু সাহেব বল্টু স্যারের দিকে তাকিয়ে বললেন, মাথা থেকে ফিজিক্স দূর করে দাও, অন্য কিছু নিয়ে ভাবো। ডিরেকশন চেঞ্জ করো। ফিজিক্স যদি হয় উত্তর, তাহলে চলে যাও দক্ষিণে। পদার্থবিদ্যার অপোজিট কি হবে? বল্টু স্যার বললেন, ভূত প্রেত হতে পারে। খালু সাহেব বললেন, ভূত প্রেত খারাপ কি, ওই নিয়ে চিন্তা করো, প্রয়োজনে বই লিখে ফেলো। ফিজিক্সের ওপর তোমার লেখা নাকি কি একটা বই আছে, নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার। নাম কি বইটার? ফিজিক্সের বই না, ম্যাথমেটিক্স, দ্য বুক অফ ইনফিনিটি। আমি বললাম, বাংলার ভূত এই নামে স্যারের একটা বই লেখার পরিকল্পনা আছে, গবেষণাধর্মী বই। ভূতদের পরিচিতি থাকবে, তাদের কর্মকাণ্ডও থাকবে। খালু সাহেব অবাক হয়ে বললেন, সত্যি এরকম কিছু লিখছো নাকি? বল্টু স্যার বললেন, ট্র্যাক বদলানোর জন্য লেখা যেতে পারে, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকে আর কি। খালু সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হুজুর তখন বললেন, সব সমস্যার সমাধান জিগির, দমে দমে সোয়াব। খালু সাহেব বললেন, আমি বল্টুর সঙ্গে জটিল কিছু কথা বলছি, আপনি এর মধ্যে জিগির জিগির করবেন না। হুজুর বললেন, জটিল কথার মধ্যেও জিগির করা যায়। আপনি মুখে কথা বলতে থাকবেন, আপনার কলব জিগির করতে থাকবে। খালু সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, চুপ। হুজুর উদাস গলায় বললেন, আপনি চুপ করতে বলেছেন, চুপ করলাম।
আমার কলব কিন্তু চুপ করে নাই, সে জিগির করেই যাচ্ছে। আল্লাহ পাখির কি অপূর্ব লীলা, একই সঙ্গে কথা একই সঙ্গে না কথা, সোবাহান আল্লাহ। আজ বৃহস্পতিবার, আবহাওয়া ব্যাংকের জন্য উত্তম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বল্টু স্যারকে A4 সাইজের কাগজ কিনে দিয়েছি। তিনি বাংলার ভূত গ্রন্থ লেখা শুরু করেছেন। ইংরেজিতে লেখা হচ্ছে, অনুবাদ করে বাংলা একাডেমিতে জমা দেওয়া হবে। মূল ইংরেজিটি পেঙ্গুইন ওয়ালাদের গছানোর চেষ্টা করা হবে। বই লেখা শুরু হয়েছে। এই সুসংবাদটা বাংলা একাডেমি ডিজি সাহেবকে দেওয়ার জন্য টেলিফোন করেছিলাম। তিনি মনে হয় খুবই বিরক্ত হয়েছেন। কর্কশ গলায় বললেন, আপনি হিমু? সেই হিমু যে অসময়ে টেলিফোন করে আমাকে বিরক্ত করে? জি স্যার, একটা সুসংবাদ দেওয়ার জন্য টেলিফোন করেছি। বই লেখা শুরু হয়ে গেছে স্যার। কি বই লেখা শুরু হয়েছে? বাংলার ভূত নামের বইটা ইংরেজিতে লেখা হচ্ছে। আপনাদের কষ্ট করে বাংলায় অনুবাদ করে নিতে হবে। ডিজি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, ইংরেজি ভার্সনটা আমরা পেঙ্গুইন থেকে বের করতে চাচ্ছি। স্যার, ওদের কোনো নাম্বার কি আপনাদের কাছে আছে? না। বইটার ইংরেজি ভার্সন যদি পড়তে চান চলে আসবেন। আমার ঠিকানাটা কি আপনাকে দেব? ডিজি সাহেব কঠিন গলায় বললেন, হ্যাঁ ঠিকানা লাগবে, আমি আসব, আমি অবশ্যই আসব। তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। আরেকটা ছোট কথা স্যার, একটা বাংলা শব্দের মানে জানা অতীব প্রয়োজন। বল্টু স্যার চাচ্ছেন। শব্দটা হলো অনিকেত। স্যার, এই শব্দের অর্থ কি আপনাদের জানা আছে? ডিজি স্যার বললেন, এর অর্থ হলো তোমার মাথা। খালু সাহেব রাগকে জলাঞ্জলি দিয়ে নিজ বাড়িতে ঢুকতে গিয়েছিলেন। অনেকবার বেল চেপার পরও মাজেদা খালা দরজা খোলেননি। দরজার ফাঁক দিয়ে বললেন, গো টু হেল। খালু সাহেব মিনমিন করে বললেন, যা হওয়ার হয়েছে, বাদ দাও না। আমি নিজের বিছানা ছাড়া সারা রাত এক মাজারে না ঘুমিয়ে বসেছিলাম। মাজেদা খালা বললেন, শুনে খুশি হয়েছি, এখন আবার মাজারে চলে যাও। আমি তুতুরিকে দিয়ে বাড়িঘর ভাঙচুর করে ঠিক করব, তখন এসব বিবেচনা করব। মাজেদা, আমি সরি, মাজারে আমার পক্ষে ঘুমানো অসম্ভব ব্যাপার। তাহলে ফুটপাতে ঘুমাও, কিংবা রেল স্টেশনের প্ল্যাটফর্মে চলে যাও, খবরের কাগজ বিছিয়ে ঘুমাও। পুরনো খবরের কাগজ কি তোমার আছে, না দেব? খালু সাহেব ফিরে এসেছেন। নিম গাছের নিচে বসে আছেন। তার চেহারায় তীব্র বৈরাগ্য প্রকাশিত হয়েছে। যে কোনো মুহূর্তে নিম গাছ ছেড়ে হাঁটা শুরু করতে পারেন, কিংবা নিম গাছে চড়ে বসতে পারেন। দুই ক্ষেত্রেই 50-50 সম্ভাবনা। হুজুর আনন্দে আছেন। তার মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে। বল্টু স্যার সিলিং ফ্যান কিনে দিয়েছেন। হুজুর আমাকে ডেকে কানে কানে বলেছেন, তোমার এই স্যার মাসুক আদমি, উনার জন্য খাস দিলে দোয়া করতে হবে। সবচেয়ে ভালো হয় জিন দিয়ে দোয়া করালে। আগামী শনিবার বা দেশা জিনের মাধ্যমে দোয়া করাবো। আমি বললাম, ইনশাল্লাহ। তোমার খালুকে বলো আমি একটা তাবিজ লিখে দেব। এই তাবিজ গলায় পরে স্ত্রী বা হাকিমের সামনে উপস্থিত হলে তাদের দিল নরম হয়। সকাল 10টার দিকে চোখে সানগ্লাস পরা একজন এসে আমাকে বলল, এক্সকিউজ মি, আমি একটি মেয়ের খোঁজ করছি। তার নাম তুতুরি। সে আমার ছাত্রী। তার আমার সঙ্গে যাওয়ার কথা। আমি বললাম, তুতুরি এখনো আসেনি, নিশ্চয় চলে আসবে। আপনি হুজুরের সঙ্গে বসুন, ফ্যান আছে, আরাম পাবেন। তুতুরি যে নম্বরটি আমার কাছে আছে সেটা ধরছে না। আপনার কাছে তার কি অন্য কোনো নাম্বার আছে? জি না। আপনি হুজুরের ঘরে আসুন, এত অস্থির হবেন না। আপনি আসল জায়গায় চলে এসেছেন। এই জায়গা থেকে কেউ খালি হাতে ফেরে না। আপনিও তুতুরি ছাড়া ফিরবেন না। জনাব, আপনার নামটা বলুন। জহির। জহির সন্দেহজনক দৃষ্টিতে মাজারের দিকে তাকিয়ে আছেন। তিনি বললেন, কার মাজার? পীর বাচ্চা বাবার মাজার। তবে আমার ধারণা ঘটনা অন্য। কি ঘটনা? আমি গলা নামিয়ে বললাম, মাজারের প্রধান খাদেমকে দেখছেন না? ওনার 2 পা কাটা পড়েছিল। আমার ধারণা কাটা 2 পা কবর দিয়ে তিনি মাজার সাজিয়ে বসেছেন। জহির বললেন, মাজারের সাইজ অবশ্যই খুব ছোট, চাউটে দেশ ভর্তি হয়ে গেছে। কাটা পায়ের ওপর মাজার তুলে ফেলা বিচিত্র কিছু না, এদের ক্রসফায়ারে দেওয়া উচিত। আমি বললাম, আমাদের হুজুরের অবশ্য কেরামতিও আছে। কি কেরামতি? উনার যেখানে পায়ের আঙ্গুল থাকার কথা সেখানে টান দিলে আঙ্গুল ফুটে। জহির বললেন, এইসব বলশিট আমাকে শুনিয়ে লাভ নেই। আপনি কে? আমি সেই খাদেমের প্রধান খাদেম। আমার কাজ ওনার পা টিপা। পায়ের যেখানে আঙুল ছিল সেই আঙুল ফুটানো। উদ্ভট কথাবার্তা আমার সঙ্গে বলবেন না, আমি শিশি খাওয়া পাবলিক না। আমি বললাম, জগৎটাই তো উদ্ভট। হার্ভার্ডের ফিজিক্সের পিএইচডি বলেছেন আমরা কিছু না, আমরা সবই স্ট্রিংয়ের কম্পন। জহির বললেন, ননসেন্স কথাবার্তা বন্ধ করুন। আমি বললাম, জি আচ্ছা, বন্ধ।
জহির ঘড়ি দেখে বিড়বিড় করে বললেন, দেরি করছে কেন বুঝলাম না। আমি বললাম, পটাশিয়াম সায়ানাইড জোগাড় করতে মনে হচ্ছে দেরি হচ্ছে। পটাশিয়াম সায়ানাইড? জি, খাওয়া মাত্রই সব শেষ। কে খাবে? আপনি খাবেন আর আপনার বন্ধু খাবেন। আপনাদের দুজনকে খাওয়ানোর জন্যই তুতুরি এই জিনিস জোগাড় করছে। কেমিস্ট্রির এক টিচার তুতুরির বান্ধবী, তিনি 1 গ্রাম পটাশিয়াম সায়ানাইড দিতে রাজি হয়েছেন। মার্গারিটা নামের এক ধরনের ককটেলের সঙ্গে মিশিয়ে আপনাকে খাইয়ে দেওয়া হবে। মার্গারিটার নাম শুনেছেন নিশ্চয়ই? টাকিলা দিয়ে বানানো হয়। জহিরের মাথা এবার চক্কর দিয়ে উঠল। তিনি মাজারের রেলিং ধরে চক্কর সামলালেন। আমি হাই তুলতে তুলতে বললাম, হ্যাঁ। আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। পটাশিয়াম সায়ানাইডে মৃত্যু অতি দ্রুত হয়, কিছু বুঝবার আগেই শেষ। বমি, খিঁচুনি, ছটফটানি কিছুই হবে না, টেরও পাবেন না। হাসি মুখে যদি খান, মৃত্যুর পরেও হাসি মুখ থাকবে, মুখের হাসি মুছে যাবে না। জহির মাজারের রেলিং ধরে তাকিয়ে আছেন, তার কপালে ঘাম। দেখেই বোঝা যাচ্ছে পটাশিয়াম সায়ানাইড ঘটিত প্রবল ধাক্কায় তার স্বাভাবিক মানসিক প্রতিরোধ ভেঙে পড়েছে। এই অবস্থায় সাজেশন খুব কার্যকরী হয়। আমি যদি বলি, জহির সাহেব, আপনি দুষ্ট প্রকৃতির লোক, অতি দুষ্ট। অতি দুষ্টরা এই মাজার ধরলে সমস্যা আছে, তারা আটকা পড়ে যাবে, হাত ছুটিয়ে নিতে পারবে না। এই সাজেশন জহিরের মস্তিষ্ক গ্রহণ করবে। মস্তিষ্ক থেকে হাতে কোনো সিগন্যাল পৌঁছাবে না, অতি দ্রুত হাত ও পায়ের মাসল শক্ত হয়ে যাবে। বিশেষ এই সাজেশন দেওয়ার আগে আরও হকচকিয়ে নেওয়া দরকার। আমি সহজ করাই বললাম, আপনি নিশ্চয়ই মাইক্রোবাস নিয়ে এসেছেন। আপনার বন্ধু কোথায়? মাইক্রোবাসে? সে এলে ভালো হতো, দুজন হুজুরের কাছে তওবা করে নিতে পারতেন। মৃত্যুর আগে তওবা জরুরি। আপনার বন্ধু হিন্দু, এটা একটা সমস্যা, তবে সব সমস্যারই সমাধান আছে। উনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তারপর তওবা, তারপর মৃত্যু, তারপর বেহেশতের হুরদের সঙ্গে লতকালতকি। জহির চাপা আওয়াজ করলেন। আমি বললাম, জহির ভাই, বিরাট সমস্যা হয়ে গেল। অতি দুষ্ট কেউ মাজারের রেলিং ধরলে আটকে যায়। অতীতে কয়েকবার এরকম ঘটনা ঘটেছে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি আটকে গেছেন। হাজার চেষ্টা করেও হাত ছোটাতে পারবেন না। যত চেষ্টা করবেন হাত ততই আটকাবে। আমার অনুরোধ অস্থির হবেন না। অটো সাজেশন কাজ করেছে। জহিরের পকেটে মোবাইল ফোন বাজছে। তিনি টেলিফোন ধরছেন না, মাজারের রেলিং থেকে হাত উঠাচ্ছেন না, তার মুখের মাসল শক্ত হয়ে গেছে। অনেকক্ষণ আপনি আপনি করে জহির প্রসঙ্গ বলা হলো। এখন তুমি করে বলা যাক। সবচেয়ে ভালো হতো জাপানিদের মতো সর্বনিম্ন তুই করে বললে। দুঃখের বিষয়, বাংলা ভাষায় তুই এর নিচে কিছু নেই। বাংলা একাডেমির ডিজি সাহেবের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করতে হবে। আপাতত জহিরকে তুই সম্বোধন করেই চালায়। জহির খুক খুক করে কাশছে, নাক টানছে, শব্দ করে নিঃশ্বাস ফেলছে। তার চাপা এবং কাতর গলা শোনা গেল। ভাই, একটু সাহায্য করেন। আমি বললাম, অবশ্যই সাহায্য করব। ভূপেন হাজারিকা বলে গেছেন, মানুষ মানুষের জন্য। কি সাহায্য চান? পানি খাবো। জহির ভাই, পানি খাওয়া ঠিক হবে না। পানি খেলে প্রস্রাবের বেগ হবে। মাজারে প্রস্রাব করা ঠিক হবে না, বীর বাচ্চা বাবা রাগ করতে পারেন। সিগারেট ধরিয়ে মুখে দিব? ধূমপান করি না, আমাকে ছাড়াবার ব্যবস্থা করেন। জহির ভাই, আমার অনুরোধ, অস্থির হবেন না, মাথা ঠান্ডা রাখেন। বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। ভাবি চলে এলে আপনার অস্থিরতা কমবে। ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করেছি। ভাবিটা কে? আপনার স্ত্রীর কথা বলছি। জহির ভাই বললেন, বদমাইশ, মেয়েরা তোর হাড্ডি গুঁড়া করে দেব। 3 ঘন্টা পার হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি জহির রেলিংয়ে আটকে আছেন। হুজুর একটু পরপর বলছেন, সোবাহান আল্লাহ, আল্লাহ পাকের একই কেরামতি। জহিরের বন্ধু পরিমল এসেছিল। সে কিছুক্ষণ হতবম্ব হয়ে দেখল। জহির কাতর গলায় বলল, কোমর ধরে টান দাও, দেখার কিছু নাই। পরিমল বলল, পাগল হয়েছ? তোমার কোমর ধরে আমিও আটকে যাব। বলেই দাঁড়ালো না, অতি দ্রুত স্থান ত্যাগ করলো। এর মধ্যে মাজারের কেরামতি আশেপাশের লোকজনের কাছে প্রকাশিত হয়েছে। অনেকে এসে দেখছে মাজারে মানুষ আটকে আছে। দৈনিক 7 সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এসে চলে গেছে। কাউকে বলেন প্লিজ জুতা মোজা খুলে দিতে। হিমু আগ্রহী হয়ে জুতা মোজা খুলল। জহির স্যার কয়েকবার পা ওঠানামা করলেন। তখন হিমু বলল, জুতা মোজা খোলা মনে হয় ঠিক হয় নাই স্যার, এখন মেঝের সঙ্গে পা আটকে যেতে পারে। বিস্ময়কর ব্যাপার হলো, হিমুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জহির স্যার কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন, পা আটকে গেছে। ডাক্তার সাহেব ঘটনা দেখে ঘাবড়ে গেছেন।
মাসল রিল্যাক্সের ইঞ্জেকশন দিয়ে লাভ হবে না, প্রবলেমটা নিউরো মেডিসিনের কাউকে ডাকতে হবে। ডিজি স্যার নিচু গলায় আমাকে বললেন, হিমু নামের ওই যুবকের এখানে কিছু ভূমিকা আছে। ও তো দুষ্টু প্রকৃতির যুবক, আমাকে নানান ভুজুং ভাজুং দিয়ে সে এখানে নিয়ে এসেছে। তার সঙ্গে আমার কথা বলা দরকার। মাজারের খাদেমটাও বদ, সে এই ঘটনায় যুক্ত। আমি বললাম, স্যার, হিমু বদ না ভালো এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না, তবে যিনি খাদেম তিনি চলন্ত ট্রাকের নিচে পড়া আমাকে বাঁচিয়েছিলেন। ট্রাকের চাকা তার পায়ের উপর দিয়ে চলে যায়, তার পা কেটে বাদ দিতে হয়। ডিজি স্যার বললেন, কি বলো তুমি? উনি তো তাহলে সুফি পর্যায়ের মানুষ। উনার সম্পর্কে অতি বাজে ধারণা ছিল। ছি ছি ছি। আমি এবং ডিজি স্যার হুজুরের সামনে বসে আছি। হিমু আমাদের জন্য চা নিয়ে এসেছে, আমরা চা খাচ্ছি। হিমু নিজে জহির স্যারকে চা খাওয়াচ্ছে, চায়ের কাপ স্যারের মুখে ধরছে। হুজুর চোখ বন্ধ করে জিগিরে বসেছেন। ডিজি স্যারের হাতে কিছু কাগজগুলো হিমু তাকে ধরিয়ে দিয়েছে। তিনি আমাকে বললেন, হার্ভার্ডের ফিজিক্সের একজন পিএইচডি ভূত নিয়ে বই লিখছে, এটা কি বিশ্বাসযোগ্য? আমি বললাম, একজন মানুষের মাজারের রেলিংয়ে আটকে যাওয়া যদি বিশ্বাসযোগ্য হয়, তাহলে হার্ভার্ডের পিএইচডির ভূতের ওপর বই লেখাও বিশ্বাসযোগ্য। আমি ওনাকে চিনি, উনি ম্যাথমেটিক্সের একটা বই লিখেছেন, দ্য বুক অফ ইনফিনিটি। বইটি নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলারের তালিকায় আছে। ম্যাকমিলন বুক কোম্পানি বইটির প্রকাশক। ডিজি স্যার চোখ কপালে তুলে বললেন, বলো কি? আমি বললাম, আপনি কয়েক পাতা পড়ে দেখুন, হয়তো দেখা যাবে এই বইটিও হবে বেস্ট সেলার। ডিজি স্যার পড়া শুরু করেছেন, আগ্রহ নিয়েই পড়ছেন। আমি বাইরে কি হচ্ছে দেখার জন্য বের হলাম। পরিস্থিতি শান্ত, জনসমাগম বেড়েছে। পুলিশ চলে আসায় শৃঙ্খলা তৈরি হয়েছে। ছেলে এবং মেয়ের জন্য আলাদা লাইন হয়েছে। জহির স্যারের স্ত্রী চলে এসেছেন, মহিলা মৈনাক পর্বত সাইজের। তিনি খড়খড়ে গলায় বলছেন, তুমি যে কতটা ভয়ঙ্কর মানুষ এটা আমি জানি। এতদিন মুখ খুলিনি, আজ খুলবো। তুমি এখানে আটকা পড়েছো, আমি খুশি। সারা জীবন এখানে আটকা থাকো, এটাই আমি চাই। হিমু মহিলাকে বলল, ম্যাডাম, আপনি উত্তেজিত হবেন না। যেভাবেই হোক আমরা জহির ভাইকে রিলিজ করে আপনার হাতে তুলে দেব, তখন আপনি ব্যবস্থা নেবেন। প্রয়োজনে ডাক্তারের উপস্থিতিতে কবজি কেটে ওনাকে রিলিজ করা হবে। জহির ভাই, আপনি কি রাজি আছেন? জহির স্যার গোঙানির মতো শব্দ করলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি হিমুর দিকে। এই মানুষটা কে? মাজেদা খালা যেমন বলেছিলেন তেমন কি কিছু? অলৌকিক শক্তিধর কেউ? ডিজি স্যার থতমত অবস্থায় আছেন। তিনি লেখা পড়ে শেষ করেছেন। বুঝতে পারছি লেখা তাকে অভিভূত করেছে। তিনি নিজের মনেই বললেন, ব্রিলিয়ান্ট। এমন সাধু রচনা বহুদিন পাঠ করিনি। এই লেখককে রয়্যাল স্যালুট দিতে ইচ্ছে করছে। এই বইটির বঙ্গানুবাদ বাংলা একাডেমি থেকে অবশ্যই বের হবে। এতে যদি আমার চাকরি চলে যায়, চলে যাবে। ডিজি স্যারকে হুজুর তাবিজ লিখে দিয়েছেন, ডাবল অ্যাকশন তাবিজ। এই তাবিজ ডান হাতে মুঠো করে নিলে স্ত্রী এবং হাকিম দুই শ্রেণীর লোকের দিলই নরম হবে। ডিজি স্যার আগ্রহ নিয়ে তাবিজ হাতে নিয়েছেন। বাইরে তুমুল উত্তেজনা। কি হয়েছে দেখার জন্য বের হলাম। পরিমলকে ধরে আনা হয়েছে। কোমরে দড়ি বেঁধে তাকে নিম গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার নাক দিয়ে রক্ত পড়ছে। একটা চোখ কালশিটে পড়েছে। ঠিকমতো হাঁটতে পারছে না, পা টেনে হাঁটছে। মনে হয় মেরে পা ভেঙে ফেলেছে। পরিমল নামের মানুষটার মনে ভয়াবহ আতঙ্ক। সে একবার কোমরে বাঁধা দড়ির দিকে তাকাচ্ছে, আর একবার নিম গাছের উঁচু ডালের দিকে তাকাচ্ছে। সে কি ভাবছে তাকে এই দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে? হতেও পারে। উত্তেজিত জনতা ভয়ঙ্কর জিনিস, তারা পারে না এমন কাজ নেই। ডিজি স্যারের কথা শেষ হওয়ার আগেই শিকলে বাঁধা দুই বাদর নিয়ে বল্টু স্যার এবং মাজেদা খালার হাজব্যান্ড ঢুকলেন। বাইরে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে দুজনের কেউই আগ্রহী মনে হলো না। দুজনের সমগ্র চিন্তা চেতনা বাদর দম্পতিকে নিয়ে। আমি ডিজি স্যারের সঙ্গে দুজনের পরিচয় করিয়ে দিলাম। এ বিষয়ে তাদের কোনো আগ্রহ দেখা গেল না। বল্টু স্যার বললেন, শ্বশুরবাড়ি যাত্রা। মাজেদা খালা স্বামী বললেন, এ আইটেম সবচেয়ে ফালতু। প্রথমে দেখা স্বামী স্ত্রীর মধুর মিলন। দুই বাদর স্বামী স্ত্রীর মধুর মিলন অভিনয় করে দেখাচ্ছে। হুজুর বললেন, সোবহান আল্লাহ। ডিজি স্যার একবার বাদর দুটিকে দেখছেন, একবার হার্ভার্ড পিএইচডির দিকে তাকাচ্ছেন, একবার তার হাতের কাগজে তাড়াতে চোখ বোলাচ্ছেন। একই সঙ্গে মানবজাতির তিনটি আবেগ তার মধ্যে প্রকাশিত হয়েছে।
তিনি বিস্মিত, হতভম্ব এবং স্তম্ভিত। বাইরে বিরাট হইচই, দুটি টিভি চ্যানেলের লোকজন চলে এসেছে। কালো পোশাকের কিছু র্যাবও দেখতে পাচ্ছি। হিমুকে কোথাও দেখছি না। আমি নিশ্চিত হিমু এখানে নেই। সে সবাইকে এখানে জড়ো করেছে, তার কাজ শেষ হয়েছে। মাজেদা খালা বলেছিলেন হিমু একটা ঘটনা ঘটিয়ে ডুব দেয়। অনেক দিন তার আর খোঁজ পাওয়া যায় না, আবার উদয় হয়, নতুন কিছু ঘটায়। তুতুরি, তুমি এর কাছ থেকে দূরে থাকবে। ভেতর থেকে হুজুর ডাকলেন, জয়নব মা, ভেতরে আসো। আমি ঘরে ঢুকে দেখি দুই বাদরের শ্বশুরবাড়ি যাত্রা দেখানো হচ্ছে। বল্টু স্যার এবং মাজেদা খালার স্বামী দৃশ্য দেখে হাসতে হাসতে একজন আরেকজনের ওপর ভেঙে পড়ছেন। শুধু ডিজি স্যার চোখমুখ শক্ত করে আছেন। বাংলা ভাষায় মানুষ হয়েও ইংরেজিতে বলছেন, আই কান্ট বিলিভ ইট। আমাকে কাছে ডেকে হুজুর বললেন, বাদর বাদ্রির খেলাটা দেখো, মজা পাবে। আমি বাদর বাদ্রির খেলা দেখছি, তেমন মজা পাচ্ছি না। বল্টু স্যার হুজুরের দিকে তাকিয়ে আনন্দময় গলায় বললেন, এই দুই প্রাণীকে আপনি এত পছন্দ করছেন বলে ভালো লাগছে। বল্টু স্যার হুজুরের দিকে তাকিয়ে আনন্দময় গলায় বললেন, এই দুই প্রাণীকে আপনি এত পছন্দ করেছেন বলে ভালো লাগছে, এরা আপনার সঙ্গেই থাকবে। হুজুর বললেন, আল্লাহ পাক আমাকে স্ত্রী দেন নাই, পুত্রকন্যা কিছুই দেন নাই, উল্টে আমার দুটো ঠ্যাং নিয়ে গেছেন। এখন বুঝতে পারছি তিনি আমাকে সবই দিয়েছেন, আমি মূর্খ বলে বুঝতে পারি নাই। তার চোখ ছলছল করছে। বাদর দুটি দেখাচ্ছে স্বামী স্ত্রীর মধুর মিলনের দৃশ্য। আমি হিমু। মাজার জমজমাট অবস্থায় রেখে আমি বের হয়ে এসেছি। তুতুরির সঙ্গে একবার দেখা হলে ভালো লাগতো, দেখা হয়নি। এও বা মন্দ কি? আমাদের সবার জগৎ আলাদা। তুতুরি থাকবে তার জগতে, বল্টু স্যার তার জগতে, আমি বাস করব আমার ভুবনে। শুধু পশুদের আলাদা কোনো ভুবন নেই, সেটাও খারাপ না। পশুদের আলাদা ভুবন নেই বলেই তারা অন্যরকম আনন্দে থাকে। সেই আনন্দের সন্ধান মানুষ জানে না। আমি হাঁটছি, আমার পেছনে পেছনে একটা কুকুর হাঁটছে। আমি আমার মতো চিন্তা করছি, কুকুর চিন্তা করছে তার মতো। আমি কুকুরের চিন্তায় ঢুকতে পারছি না, কুকুরও আমার চিন্তায় ঢুকতে পারছে না। ঝুম বৃষ্টি শুরু হতেই কুকুর দৌড়ে এক গাড়ি বারান্দায় আশ্রয় নিল। অবাক হয়ে দেখলো আমি বৃষ্টিতে ভিজে ভিজে এগুচ্ছি। সে কি মনে করে আবারও আমার পেছনে পেছনে হাঁটতে শুরু করলো। রাস্তায় পানি জমে গেছে, আমি পানি ভেঙে এগোচ্ছি। আমার পেছনে পানিতে ছপ ছপ শব্দ তুলে আসছে একটা কালো কুকুর। আমি তাকে চিনি না, সেও আমাকে চেনে না। বন্ধুত্ব তখনই গাঢ় হয় যখন কেউ কাউকে চেনে না। আপনারা শুনছিলেন হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাইয়ের শেষ পর্বটি। আপনাদের যদি আমার গল্প বলা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনাদের যে কোনো মতামত আমি সাদরে গ্রহণ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রিয়জনের যত্ন নিন। আল্লাহ হাফেজ।